সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করো। এখানে তোমাদের অ্যাকাউন্টিংয়ের বেসিক ডেভেলপমেন্টের জন্য আসলে কিছু জাবেদা সিলেক্ট করা হয়েছে। ইনশাআল্লাহ তুমি যে ক্লাসেরই হয়ে থাকো না কেন, তুমি 9, 10, ইন্টার, অনার্স যে সেক্টরেই থাকো না কেন, তোমার বেসিক ডেভেলপমেন্টের জন্য এই লেখাটা মানে এই জাবেদাগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো আমি প্রত্যেকটা জাবেদার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। কানে হেডফোন ইউজ করবা, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, স্কিপ করবে না বা ফাস্ট ফরওয়ার্ড করবে না। রহিম 2024 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, আইন বই 20,000 টাকা, 20,000 টাকার পণ্য, 5,000 টাকার ঋণ, 5,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। আমরা যখন কোনো টাকা বা কোনো কিছু নিয়ে ব্যবসাটা শুরু করি সেটাকে বলা হয় মূলধন। তো মালিক ব্যবসা যেটা দেয় সেটাই মূলধন, আর মালিক ব্যবসা থেকে যেটা নেয় সেটা হচ্ছে উত্তোলন। এটা আমরা সবাই জানি। তো এখানে মালিক যেহেতু টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, তো নগদ ফার্স্ট অবশ্যই থাকবে। নগদ দেখার সাথে সাথে তুমি চেক করবা যে কোনো ঋণ আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে ঋণ আছে 5,000 টাকা। তাইলে আমরা ঋণের টাকাটা কিন্তু নগদের সাথে অ্যাড করবো। কেন? ঋণ না হলো চাবিটা কী হয় বলো তো? নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তো আলটিমেটলি টাকাটা কিন্তু আমরা নগদের সাথেই অ্যাড করতেছি, যদিও পরবর্তীতে আমাকে দায় শোধ করতে হবে, কিন্তু ঋণ নিলে টাকাটা নগদের সাথে আমরা অ্যাড করি। সো 50 আর ঋণের 5,000 টোটাল মিলে হলো 55,000 টাকা। ওকে, সম্পদ বাড়লো। আমি পাশে ইন্ডিকেশন দিয়ে দিছি, তোমাদের টেবুলার ছক বা যে কোনো জায়গায় করতে সুবিধা যাতে হয় যে সম্পদ বা মালিকানা সত্ত্ব দায় কোনটা কী হলো, আশা করি বুঝতে পারছো। নগদান হিসাব ডেবিট 55, ব্যাংক হিসাব 5,000। এখন দেখো ব্যাংক হিসাব 5,000 কোথেকে আসলো সম্পদে, বিকজ এখানে তো কোনো ব্যাংক হিসাব নাই। কিন্তু খেয়াল করে দেখবা নিচে ব্যাংক ঋণ আছে, 5,000 টাকার ব্যাংক ঋণ আছে। একটা মানুষ ব্যাংকের থেকে যখন টাকা লোন নিতে চায়, আলটিমেটলি ব্যাংক কিন্তু টাকাটা সেই ব্যাংক হিসাবে টাকাটা ট্রান্সফার করে দেয়। সো ওনার যদি আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট থাকতো, তাহলে উপরে কিন্তু থাকতো যে ব্যাংক হিসাবে এত টাকা, তাহলে তুমি কী করতা? ওই ব্যাংকের হিসাবের সাথে এই ব্যাংক ঋণের টাকাটা অ্যাড করতা। কিন্তু এখানে যেহেতু আগে থেকে কোনো ব্যাংক হিসাব ছিল না, তাই আমরা বুঝলাম যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছে, কারণ ঋণ নিয়েছে যেহেতু একটা অ্যাকাউন্টটাকে খোলা লাগছে। তাই আমরা ব্যাংক হিসাব ডেবিট লিখে 5,000 টাকাই লিখছি, ঋণের 5,000 টাকা। ঠিক আছে, সম্পদ বাড়লো। আসবাবপত্র কিনছে 30,000 টাকা, সম্পদ বাড়ছে। আইন বই কিন্তু একটা স্থায়ী সম্পদ, খেয়াল রাখবা 20,000 টাকা। আর ক্রয় কেন লিখছে? যেহেতু পণ্য, আমরা জানি হিসাব বিজ্ঞানের ভাষায় পণ্য বলে কোনো হিসাব হয় না, সেখানে আমরা কি লিখি? ক্রয় লিখি। তো ক্রয় 20,000 টাকা, আমরা জানি ক্রয় ডেবিট পাশে হলে কী হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাই ই মাইনাস হয়েছে। মালিকানা সত্ত্বের কয়টা অংশ? 4টা অংশ, মানে ওই বা ওনার্স ইকুইটি বা ইকুইটি অংশ কয়টা? 4টা, মানে ওর 4টা সন্তান। প্রথম সন্তানের নাম হচ্ছে সি, সে ভালো মানুষ, সি এর আগে প্লাস। এরপরে হচ্ছে আই, আই মানে হচ্ছে ইনকাম, আর সি মানে হচ্ছে ক্যাপিটাল, আই মানে ইনকাম, আইও কি প্লাস। তার মানে যে কোনো আয় হলে আমরা কী করবো? প্লাস করবো মালিকানা সত্ত্বে। ই মাইনাস অর্থাৎ এক্সপেন্সেস, বা এখানে এখানে তোমার খেয়াল করে দেখতে হবে যে ব্যয় কী কী আছে অঙ্কের ভিতরে। সমস্ত প্রকার ব্যয়গুলো আমরা কী করবো? মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করবো। এবং সমস্ত সবার শেষে থাকে হচ্ছে উত্তোলন, ড্রয়িং। উত্তোলনও কী করতে হয়? মাইনাস করতে হয়। উত্তোলনের ক্যাটাগরিগুলো তোমরা আশা করি জানো, যে আয়কর, জীবন বিমা, ঠিক আছে, এগুলো কিন্তু সব উত্তোলনের ভিতরেই পড়ে। নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে যে কোনো কাজে আমরা কী করি? উত্তোলন করি, খেয়াল রাখবা। তো যাই হোক, আমরা ক্রয় হিসাব ডেবিট করলাম 20,000, ই মাইনাস। ওকে, এবার ঋণ ক্রেডিট কেন? কারণ এই যে আমি যে 5,000 টাকা দিয়ে নগদ ঋণ নিয়েছিলাম, সেটা আমাকে আবার শোধ করতে হবে অবশ্যই। যেহেতু শোধ করতে হবে, তার মানে যেহেতু আমাকে শোধ করতে হবে, তাহলে আমার দায় অবশ্যই বাড়ছে। তাই ঋণ হিসাব ক্রেডিট 5,000 টাকা এল প্লাস, লাইবিলিটিস বেড়েছে। ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট কত হবে? কারণ যেহেতু ব্যাংকের থেকে ঋণ নিয়েছিলাম, সেটাও তো আমাকে শোধ করতে হবে ব্যাংকে, 5,000 টাকা এল প্লাস। এবং সর্বশেষ মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাবে টাকাটা কীভাবে বের করবো? আমরা ডেবিট পাশের যেগুলো এন্ট্রিগুলো আছে সেগুলো যোগ করে ক্রেডিট পাশের এই যে ঋণ আর ব্যাংক ঋণ বিয়োগ করে দেবো, তাহলে আমরা 1,20,000 টাকা চলে আসবে। আশা করি বুঝতে পারছো। 2 নাম্বার, করিমকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা প্রদান করা হলো। অর্থাৎ করিম আমার কাছে 10,000 টাকা পাইতো, আমি তাকে 9,800 টাকা শোধ করছি, মানে উনি আমাকে 200 টাকা ছাড় দিছে। তাহলে রহিমকে আমি কেন শোধ করবো? ফার্স্ট প্রশ্ন এটা। আমার শোধ করার কারণ হচ্ছে সে অবশ্যই আমার কাছে টাকা পায়, বাকিতে হয়তোবা কোনো কিছু কিনছিলাম, দ্যাটস ওয়াই সে আমার পাওনাদার। তো যেহেতু বাকিতে কেনার কারণে আমার দায় বেড়ে গেছিলো, তাহলে এখন যেহেতু তাকে আমি শোধ করছি, দায় কমে গেছে, তাই পাওনাদার হিসাব ডেবিট হয়েছে এল মাইনাস 10,000। কারণ 10,000 টাকার মামলায় কিন্তু আমি ডিসমিস করছি। কীভাবে? ক্যাশ টাকা দিছি কত? নগদান ক্রেডিট 9,800, পকেট থেকে চলে গেছে। তার বিপরীতে আমি ছাড় পাইছি 200 টাকা, মানে প্রাপ্তবারটা হয়েছে কত টাকা? 200 টাকা। আশা করি বুঝতে পারছো। 200 টাকা যেহেতু আমি কম দিচ্ছি, এটা আমার জন্য আয়, তাই ই প্লাস। আশা করি বুঝতে পারছো। 3 নম্বর, শাহিনের থেকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা পাওয়া গেল। শাহিন যেহেতু আমাকে টাকাটা দিয়েছে, তার মানে আমার নগদ টাকা বাড়ছে। ওকে ফাইন। কিন্তু সে আমাকে কি ফুল টাকা দিচ্ছে? অবশ্যই কম দিচ্ছে। মানে সে আমার দেনাদার, দেনাদার কাছে আমি 10,000 টাকা পাইতাম, সে আমাকে 9,800 টাকা দিল। তাহলে নগদান হিসাব ডেবিট 9,800। যেহেতু আমি তাকে 200 টাকা কম দিয়েছি, তাহলে প্রদত্ত বারটা, মানে আমি তাকে ছাড় যেহেতু দিয়েছি, তাহলে আমার ব্যয় হয়েছে একটা ই মাইনাস। আর তার সাথে আমার সম্পর্ক ছিল সে আমার দেনাদার, আমার দেনাদার হ্রাস পেল কত? 10,000 টাকা। 10,000 টাকা আমি কীভাবে ডিসমিস করছি? ক্যাশ আমার কাছে 9,800 পাইছি, আর বার তাকে আমি ছাড় দিচ্ছি 200 টাকা। এইভাবে আমার 10,000 টাকা ডিসমিস হলো। জন্য দেনাদার হিসাব কেটে, দেনাদার যেহেতু সম্পদ, এই মাইনাস। 4, করিমকে 5% বাট্টা বাদে 9,500 টাকা পরিশোধ করা হলো। 5% বাদে 9,500 টাকা শোধ করছে। তার মানে আলটিমেটলি কিন্তু জিনিসটা 9,500 টাকার প্রোডাক্ট ছিল না, অবশ্যই টাকাটা আরও সে বেশি পাইতো, কিন্তু আমি 5% ছাড়ে বলতাম। মানে অরিজিনালি কয় টাকা পাইতো, তার উপরে কত টাকা ছাড় দিছি, এটা কিছু বলছে? বলে নাই। হ্যাঁ, তার উপরে কত টাকা ছাড় দিছি সেটা বলছে, কিন্তু অরিজিনালি জিনিসের দাম কত ছিল সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। তাহলে আমরা ধরে নিব মোট টাকা হচ্ছে 100%, মানে মোট
ইয়া হচ্ছে আমার কত 100%। তো 100% থেকে যদি আমি 5% ছাড় দিই তাহলে আমার কত 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 হয় 95%। তাহলে আমি কি বলতে পারি না যে 9,500 টাকা সেই 95% টাকা? আচ্ছা, তাহলে 9,500কে যদি আমি 95 দিয়ে ভাগ করি এবং 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি 5% বাট্টার কত টাকা আসলে বাট্টা মানে যে কত ছাড় দিছিল সেটা কিন্তু আমি জেনে যাচ্ছি। তো আমি এখানে জানতে পারলাম যে বাট্টা ছিল 500 টাকা। তো সবাই একটু খেয়াল করো, এখানে একটু ভুল আছে, লেখা একটু ভুল ছিল। সেটা হচ্ছে যেহেতু 500 টাকা আমি ছাড় পেয়ে 9,500 টাকা পরিশোধ করছি, তার মানে আলটিমেটলি সে কয় টাকা পাইতো আমার কাছে? 10,000 টাকা পাইতো। তো এখানে প্রদেয় হিসাব ডেবিট হবে 10,000 টাকা এল মাইনাস, এটা একটু ঠিক করে নিও। আর নগদান ক্রেডিট হবে 9,500 আর প্রাপ্ত বাট্টা ক্রেডিট হবে 500। নগদান ক্রেডিট কেন হলো? যেহেতু 9,500 টাকা আমার পকেট থেকে গেছে আর আমি ছাড় পাইছি তার থেকে কত টাকা? 500 টাকা। যেহেতু ছাড় পেলে কি হয়? আয় হয়। তাহলে প্রদেয় হিসাব ডেবিট হবে 10,000, নগদান ক্রেডিট হবে 9,000, প্রাপ্ত বাট্টা 9,500 আর প্রাপ্ত বাট্টা ক্রেডিট হবে 500 টাকা। আশা করি বুঝতে পারছো, এটা একটু ঠিক করে নিও। 5 তারিখ 10% প্রদেয় বিলের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। যেহেতু আমি 10% প্রদেয় বিলের মাধ্যমে কী করছি? ব্যাংকের থেকে ঋণ নিছি। সো আলটিমেটলি টাকাটা কিন্তু আমার ব্যাংকে জমা হয়েছে, যেহেতু ব্যাংক থেকে ঋণটা নিছি, ব্যাংকই টাকাটা দিছে। ব্যাংক হিসাব ডেবিট, আর যেহেতু প্রদেয় বিল শো করে আমি এটা নিছি তাহলে প্রদেয় বিল হিসাব ক্রেডিট। তার মানে দায় বাড়ছে, তাহলে সম্পদ বাড়ছে, দায় বাড়ছে। আশা করি বুঝতে পারছো। আর প্রদেয় রিলেটেড যে এন্ট্রি দেখবা, যে কোনো প্রদেয় দেখলেই বুঝবা সেটা একটা দায়। প্রদেয় রিলেটেড যাই দেখবা সেটা দায়, প্রাপ্য রিলেটেড যাই দেখবা সেটা সম্পদ। কিন্তু প্রদত্ত, প্রদত্ত মানে হচ্ছে তুমি ছাড় দিছো, প্রাপ্ত মানে হচ্ছে তুমি ছাড় পাইছো বা তুমি আয় করছো। প্রাপ্ত দেখলেই ক্রেডিট, প্রদত্ত দেখলেই ডেবিট। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। প্রদেয় দেখলে কিন্তু কি বুঝবে? এটা দায়, ক্রেডিট। আর প্রাপ্য দেখলে কি বুঝবে? এটা সম্পদ, ডেবিট। এটা খেয়াল রাখবা, আমি তোমাকে অনেক হেল্প করবে। 6 নাম্বার, করিমের নিকট থেকে 10% বাট্টায় পণ্য ক্রয় 10,000 টাকা। পাশে দেখো 2/10 নিট 30। এটার মানে হচ্ছে 30 দিনের মধ্যে তোমাকে টাকাটা পরিশোধ করতেই হবে। যদি 10 দিনের মধ্যে করতে পারো তাহলে তুমি 2% বাট্টা পাবা। তার মানে এখানে তো করিমের নিকট থেকে 10% বাট্টায় পণ্য ক্রয় করছি, তার মানে আমি ধারে ক্রয় করছি। 10% বাট্টাটা হচ্ছে কারবারি বাট্টা, তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। 10,000 10% 1,000 টাকা, তাহলে থাকলো 9,000 টাকা, সেটা লিখে দিলাম। আশা করি বুঝতে পারছো। ক্রয় করার কারণে ব্যয় হয়েছে এটা ই মাইনাস, আর প্রদেয় হিসাব দায় বাড়ার কারণে হচ্ছে এল প্লাস। শেয়ার সার্টিফিকেট ক্রয় বা সাধারণ শেয়ার ক্রয় বা যে কোনো ধরনের সঞ্চয়পত্র ক্রয়, খেয়াল রাখবে এটাকে বলা হয় বিনিয়োগ। তাহলে বিনিয়োগ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 8 নাম্বার, নতুন ব্যবসায় ট্রেড লাইসেন্স ফি প্রদান। প্রাথমিক খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রাথমিক খরচ কেন হলো? নতুন ব্যবসায়ের জন্য অবশ্যই আমরা ট্রেড লাইসেন্স ফিটা একবারই নবায়ন করি। সো এই ক্ষেত্রে এটা প্রাথমিক খরচ হিসাবে কাউন্ট হবে এবং নগদান হিসাব চলে গেছে। প্রাথমিক খরচ কিন্তু একটা সম্পদ, অলিক সম্পদ, এ প্লাস, এবং নগদ টাকা চলে গেছে এ মাইনাস। খেয়াল রাখবা। বিদ্যুৎ বিল বা খবরের কাগজের বিল পাওয়া গেল। বিল পাওয়া গেল মানে হচ্ছে আমার বিল হয়েছে, মানে এত টাকা, যে টাকাটা আমাকে পরিশোধ করতে হবে তারা সেটা আমাকে জানাইছে, কাগজ দিয়ে গেছে যে এই টাকাটা আপনাকে শোধ করতে হবে। আমাকে এসএমএস পাইছি আমি যে টাকাটা আমাকে শোধ করতে হবে। তাহলে অবশ্যই আলটিমেটলি এটা আমার জন্য এক ধরনের দায় সৃষ্টি হয়েছে না, যে টাকাটা তো আমি শোধ করিনি, আমি কিন্তু বিদ্যুৎ খরচ করছি, খবরের কাগজ ব্যবহার করছি। তো বিদ্যুৎ বিল হিসাব ডেবিট আর প্রদেয় বিদ্যুৎ বিল হিসাব ক্রেডিট, কারণ বিদ্যুৎ বিল একটা ব্যয়, প্রদেয় বিদ্যুৎ বিল দায় সৃষ্টি হয়েছে, তাই এল প্লাস। আশা করি বুঝছো। অনুপার্জিত সেবায় 10,000 টাকা। অনুপার্জিত সেবায় মানে হচ্ছে তুমি টাকা নিয়ে নিছো কিন্তু এখনও কি করো নাই? এখনও সেবা দেও নাই। তাহলে টাকা যেহেতু নিচ্ছে, তাহলে নগদ টাকা বাড়ছে, তাহলে নগদান হিসাব ডেবিট এ প্লাস। আর অনুপার্জিত সেবায়ের জন্য তোমার কি হয়েছে? দায় বাড়ছে, যেহেতু তুমি এখনও তাকে সেবা প্রদান করো নাই। অনুপার্জিত সেবায় কি? তাহলে একটা দায়। এবং নগদ টাকা বাড়ছে কেন? যেহেতু তুমি টাকা আগে নিয়ে নিছো। আশা করি বুঝতে পারছো। 11 নম্বরে বলছে অনুপার্জিত সেবায় উপার্জিত হয়েছে 10,000 টাকা। মজার বিষয় হচ্ছে একটু আগে বললাম যে অনুপার্জিত সেবা মানে দায় সৃষ্টি হয়েছিল, এখন তুমি কি করছো? সেবা দিয়ে দিছো তাকে। সেবা কিন্তু তাকে এখন দিয়ে ফেলাইছো, মানে উপার্জিত হয়েছে মানে কি? তুমি সেবা দিছো, ওই টাকাটা এখন তোমার কি হয়ে গেছে? উপার্জিত হয়ে গেছে। মানে টাকা আগে নিয়ে রাখছিলে কিন্তু এখন সেবা, মানে টাকা আগে নিয়ে রাখছিলে আগের বার, কিন্তু সেবা দেওয়া না, কিন্তু এখন তুমি সেবা দিয়ে ফেলছো, উপার্জিত করছো সেবা দিয়া। তার মানে কি হয়েছে বলো? দায় হ্রাস পাইছে না? তাহলে অনুপার্জিত সেবা আগের বার কই ছিল? ক্রেডিটে ছিল, তাহলে এখন কই হবে? ডেবিটে। যেহেতু দায় হ্রাস পাইছে আর যেহেতু তুমি সেবা দিয়ে ফেলছো, তাহলে সেবা এইসব ক্রেডিট আয় বৃদ্ধি পাইছে, তার মানে ই প্লাস হয়েছে। আর দায় হ্রাস পাওয়ার কারণে অনুপার্জিত সেবায় ডেবিট হয়ে এল মাইনাস হয়েছে। আশা করি বুঝছো। করিমের 10,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 9,900 টাকার চেক পেয়ে তা ব্যাংকে জমা দেন। আমি চেক পাইলে তো অবশ্যই এটা ব্যাংকেই জমা দিব, সেটা লিখলেও জমা দিব, না লিখলেও জমা দিব। তার মানে করিমের থেকে যদি আমি চেকটা পাইছি, তার মানে করিমকে আমার দেনাদার। তাহলে আমি ব্যাংকে চেক, যেহেতু চেক মানে ব্যাংক, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, কত টাকা? 9,900। 100 টাকা ছাড় আমার দেয়া লাগছে, তাহলে প্রদত্ত বারটা হিসাব ডেবিট 100 টাকা। যেহেতু 10,000 পাইতাম, 9,900 দিছে, তার মানে প্রদত্ত বারটা হচ্ছে কত টাকা? 100 টাকা, ই মাইনাস খরচ হয়েছে আমার। আর তার সাথে আমার মালমার ডিস্ট্রিক্ট হয়েছে দেনাদার হিসাব ক্রেডিট 10,000 টাকা। আশা করি বুঝছো। 13, 6 তারিখের প্রদেয় হিসাবের মূল্য পরিশোধ। একটু খেয়াল করতে হবে এখন। ওই যে 6 তারিখে দেখো লেখা ছিল করিমের নিকট থেকে 10% বাট্টায় পণ্য করে 10,000 টাকা। তুমি কারবারি বাট্টাতে 9,000 টাকা জিনিস কিনছিলে, কিন্তু তাকে তখন টাকা দেওয়া নেই, ধারে ধারে কিনছিলা। শর্ত দিছিল 10 দিনের মধ্যে দিতে পারলে তুমি 2% আরও ছাড় পাবে। এখন আমরা চেক করি 10 দিনের মধ্যে দিতে পারছে কিনা। 13 তারিখে খেয়াল করে দেখো 6 তারিখের প্রদেয় হিসাবের মূল্য পরিশোধ, তার মানে কি? আমি কিন্তু 16 তারিখের, মানে তুমি যদি খেয়াল করে দেখো 6 তারিখে আমরা কিন্তু ওই লেনদেনটা করছিলাম। আমাকে শর্ত দিছিল 10 দিনের মধ্যে যদি পরিশোধ করতে পারি তাহলে 2% ছাড় পাবো। আর হ্যাঁ, আমরা 10 দিনের মধ্যে শোধ করতে পারছি, 16 তারিখের আগে পারছি, 13 তারিখে দিয়ে দিচ্ছি। তাহলে পাওনাদার আমার কাছে কয় টাকা পাইতো? 9,000 টাকা। তাহলে পাওনাদার হিসাব ডেবিট, এল মাইনাস। আমরা জানি দায় কমে গেলে কি হয়? ডেবিটে হয়, এল মাইনাস। নগদ টাকা আমার পকেট থেকে কত যাবে বলতো? 8,820 টাকা। কেন? 9,000-এর উপরেও আমি আরও 2% টাকা কি পাইছি? ছাড় পাইছি, মানে 180 টাকা ছাড় পাইছি। তার মানে নগদান ক্রেডিট 8,820 টাকা, প্রাপ্ত বাট্টা আমার আয় হলো কত টাকা? 180 টাকা। আশা করি বুঝতে পারছো। 14 নাম্বার, 12 তারিখের প্রাপ্ত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো। মানে ওই চেকটা কোনো কারণে ব্যাংক কী করছে? প্রত্যাখ্যাত করে দিছে বা বাতিল করে দিছে। তো এটা বিভিন্ন কারণ থাকে, তারিখের সমস্যা, পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকা, এনএসএফ তোমরা পড়ছো, নট সাফিসিয়েন্ট ফান্ড, বিভিন্ন কারণে চেক বাতিল হয়ে যায়।
তো দেখো চেকটা তুমি কী কাজে ব্যবহার করছিলা। আমরা 12 তারিখ খেয়াল করবো চেকটা ব্যবহার করা হয়েছিল কী কাজে। চেকটা ব্যবহার করা হয়েছিল কিন্তু দেনাদার আমাকে চেকটা দিছিল। তার মানে আমার দেনাদার যেহেতু আমার চেক দিয়ে দিছিল, আমি জানতাম যে হ্যাঁ আমার যাক দেনাদার কমে গেছে। কিন্তু চেকটা দিয়ে কিন্তু আমি আমার কাজের কাজ কিছুই করতে পারলাম না। তার মানে দেনাদার কি কমলো নাকি বাড়লো? মানে বাড়লো কি? মানে আগের পর্যায়ে চলে গেল না আবার? তাহলে দেনাদার হিসাব আবার কই হবে? ডেবিট হবে। এজন্য প্রাপ্য হিসাব ডেবিট। 14 তারিখ 14 নম্বর দেখো, প্রাপ্য হিসাব ডেবিট ৯,৯০০। আর যেহেতু চেকটা আমার বাতিল হয়ে গেল, তাই ব্যাংক হিসাব ক্রেডিট কত হয়েছে? ৯,৯০০। আশা করি বুঝতে পারছো, কারণ সে কিন্তু আমাকে ৯,৯০০ টাকার চেকই দিছিল। 15 তারিখ মালিকের ছেলের বেতন দেওয়া হলো। মালিকের ছেলের স্কুলের বেতন দিচ্ছে বা স্ত্রীর জীবন বিমার টাকা দিচ্ছে। এগুলো কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ। অনেকে ভাবো এগুলো লেনদেন না, অবশ্যই এটা লেনদেন, কারণ সে টাকাটা কোথা থেকে নিচ্ছে? ব্যবসা থেকে নিচ্ছে। এখানে যদি বলতো যে মালিকের ব্যক্তিগত অর্থ থেকে ছেলের বেতন দিচ্ছে, মালিকের ব্যক্তিগত অর্থ থেকে স্ত্রীকে গহনা কিনে দিচ্ছে বা জীবন বিমা কিনে করছে, তাহলে সেটা কি লেনদেন না। আবার যদি বলতো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, সেটাও কি লেনদেন না। কিন্তু এখানে মালিকের ছেলের বেতন দিচ্ছে কিছু বলে না, তার মানে বুঝে নিতে হবে যে সে টাকাটা ব্যবসা থেকেই নিছে এবং সে আয়কর দিচ্ছে, সে তার জীবন বিমার টাকা পরিশোধ করছে, এগুলো তার ব্যক্তিগত খরচ। অবশ্যই এই এন্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ, 15 নম্বর। এটা তোমার অনেক গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি। তাহলে উত্তোলন, মালিক ব্যবসা থেকে সুবিধা নিলে সেটা কি হয়? উত্তোলন। উত্তোলন হিসাব ডেবিট, ই মাইনাস, এবং নগদ টাকা চলে যাওয়ার কারণে কি হয়েছে? সম্পদ কমে গেছে, এ মাইনাস। 16 তারিখ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যদি আমি ব্যাংক থেকে উত্তোলন করি, ব্যক্তিগত কথাটা মেনশন আছে, তাহলে ব্যাংক থেকে কী করছে? উত্তোলন। তাহলে উত্তোলন, মালিক যেহেতু সুবিধা নিচ্ছে ব্যাংক থেকে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ই মাইনাস, আর ব্যাংকের থেকে টাকা কমে গেছে, এ মাইনাস। 17 ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন, বা শুধু যদি বলে ব্যবসা থেকে উত্তোলন একই কথা। উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। উত্তোলন ই মাইনাস, নগদান এ মাইনাস। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ না হলে এটা কিন্তু লেনদেন, একটা আগে বলছি। 19 ব্যবসা থেকে পণ্য উত্তোলন, তাহলে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। উত্তোলন ই মাইনাস, ক্রয় ই প্লাস। আমরা জানি ক্রয় সবসময় কই হয়? ডেবিট পাশে হয়, ই মাইনাস করি আমরা। আর ক্রয় যখন ক্রেডিট পাশে হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টাই দিব, প্লাস করে দিব। উত্তোলন ডেবিট, ই মাইনাস, ক্রয় ক্রেডিট, ই প্লাস। ক্রয় কেন হইলো? কারণ পণ্য উত্তোলন করছে। পণ্য মানে হচ্ছে ক্রয়, এই জন্য আমরা ক্রয় লিখছি এখানে, পণ্য না লেখা। আশা করি বুঝতে পারছো। মালিক তার বাসার ব্যবহৃত দেয়ালঘড়ি, চেয়ার ব্যবসায় নিয়ে আসলো। তার মানে কি বলো? তার মানে সে তার বাসার কোনো জিনিস ব্যবসায় দিচ্ছে না, তাহলে সেটা একটা মূলধন হিসাবে কাজ করবে। তাহলে যদি দেয়ালঘড়ি, তারপরে ক্যালকুলেটর, স্টাপলার, পেপার ওয়েট, এগুলোকে আমরা কি বলি? অফিস সাপ্লাইজ। তাহলে তুমি অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট দিবা। যদি চেয়ার বা কাঠের তৈরি, লোহার তৈরি কোনো জিনিস হয়, তাহলে সেটা হবে আসবাবপত্র, আসবাবপত্র হিসাব ডেবিট। আর মূলধন হিসাব ক্রেডিট। আশা করি বুঝছো। কামালের নিকট থেকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,900 টাকার চেক পেয়ে ইকবালের দেনা 10,000 টাকা পরিশোধ করা হলো। মানে একজনের কাছ থেকে আমি টাকা পাইতাম, সে আমাকে টাকা দিছে। আবার আমি কী করছি? আমার কাছে একজন টাকা পাইতো, সেই টাকাটা আমি আবার একজনকে দিয়ে দিছি। মজার বিষয় হচ্ছে এন্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ। নগদান বই তোমরা এরকম একটা এন্ট্রি পেতে পারো। কামালের নিকট থেকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,900 টাকার চেক পেয়ে, অর্থাৎ কামালের কাছে আমি 10,000 টাকা পেতাম, সে আমাকে 9,900 টাকা চেক দিছে। মানে ব্যাংক হিসাব ডেবিট কত হবে? 9,900। আমি তাকে ছাড় দিলাম কত টাকা? 100 টাকা। যেহেতু 10,000 পাইতো, আমি তাকে কত দিচ্ছি? 9,900 দিচ্ছি। তার মানে এখানে আমি ছাড় পাইছি কত টাকা? 100 টাকা। আশা করি বুঝতে পারছি। আর দেনাদারের সাথে মামলা ডিসমিসের কত টাকা? 10,000 টাকা। তার মানে এই মুহূর্তে আমার কাছে যে চেকটা আছে সেটা কয় টাকার চেক? অবশ্যই 9,900 টাকার চেক। পরে দেখলাম যে ইকবাল আমার কাছে আবার 10,000 টাকা পাইতো। তো ইকবাল যেহেতু আমার কাছে 10,000 টাকা পায়, পাইতো 10,000 টাকা। ইকবাল আমি মানে চেক পরিশোধ করছি কয় টাকার? 10,000 টাকার। তাইলে ইকবাল আমার পাওনাদার, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, ইকবাল কত? 10,000, এল মাইনাস। ব্যাংক হিসাব ক্রেডিট, মানে আমি চেক দিছি কয় টাকা? 9,900 টাকার, এ মাইনাস। আর আমি ছাড় পাইলাম কত টাকা? 100 টাকা। আশা করি বুঝতে পারছো। 22 তারিখ কাগজ, কলম, খাতা, কালিক্রয়, এগুলোকে বলা হয় মনিহারি। এটা ব্যয়। মনিহারি হিসাব ডেবিট, ই মাইনাস। নগদান হিসাব ক্রেডিট, এ মাইনাস। স্টাপলার, পেপার ওয়েট, ক্যালকুলেটর, এগুলো যদি ক্রয় করে, এগুলোকে বলা হয় সাপ্লাইজ। তাহলে সাপ্লাইজ হিসাব ডেবিট, সম্পদ, চলতি সম্পদ, এ প্লাস। আর নগদান হিসাব ক্রেডিট, এ মাইনাস। 24 তারিখে বলছে ব্যাংক চার্জ করছে 500 টাকা এবং ব্যাংক সুদ মঞ্জুর করছে 500 টাকা। তো যাই হোক না কেন, এটা একসাথেও থাকতে পারে, আলাদাও থাকতে পারে। যাবে তো আলাদা করবা। যেহেতু ব্যাংক চার্জ করছে, মানে ব্যাংক তোমাকে জরিমানা করছে, তাহলে ব্যাংক চার্জ হচ্ছে একটা ব্যয়। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ই মাইনাস। আর টাকাটা ব্যাংকের থেকে কেটে নিবে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, এ মাইনাস। আর ব্যাংক সুদ মঞ্জুর করছে মানে ব্যাংক তোমাকে কি দিছে? সুদ দিছে। তাহলে ব্যাংক তোমাকে সুদ দেওয়ার কারণে ব্যাংকটা সুদ কোথায় দিবে? তোমার ব্যাংক অ্যাকাউন্টেই দিছে, তাহলে ব্যাংক বাড়ছে। আর ব্যাংক সুদ কি হয়েছে? আয় হয়েছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, এ প্লাস, ব্যাংক সুদ, ই প্লাস। অগ্রিম ভাড়া, অগ্রিম আর বকেয়া রিলেটেড কোনো কিছু দেখলেই বুঝতে হয় এটা তোমার জন্য সম্পদ হবে বা দায় হবে। তো অগ্রিম ভাড়া আগে থেকে ভাড়া দিয়ে রাখছো, এটা তোমার জন্য একটা সম্পদ। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, এ প্লাস। আর নগদান হিসাব ক্রেডিট, এ মাইনাস। বকেয়া বেতন তোমার জন্য দায়। তো বকেয়া বেতন যেহেতু দায়, তোমার দায় সৃষ্টি হয়েছে, তাহলে বেতন ডেবিট, ই মাইনাস। আর বকেয়া বেতন ক্রেডিট, এল প্লাস। এখানে কিন্তু প্লাস হবে। আচ্ছা, 26 তারিখ 4 মাসের বেতন বা ভাড়া প্রদান করো। 4 মাসের বেতন ভাড়া প্রদান করছি, মানে কি অগ্রিম বেতন বা ভাড়া দিচ্ছি, তাহলে অগ্রিম বেতন একটা সম্পদ আমার জন্য। তাহলে অগ্রিম বেতন হিসাব ডেবিট, এখানে ই মাইনাস আছে, এটা ভুল আছে, ঠিক করে নিবা। এটা হবে এ প্লাস, ঠিক আছে? অগ্রিম বেতন এখানে হবে এ প্লাস। অগ্রিম বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, এ মাইনাস। 27 তারিখ অনাদায়ী পাওনা বা কুরিন। অনাদায়ী পাওনা কি? অনাদায়ী পাওনা হচ্ছে আমার জন্য একটা ব্যয়। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, ই মাইনাস। আর প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট, এ মাইনাস। অর্থাৎ যে টাকাটা আমি দেনাদারের কাছ থেকে আর কখনো আদায় করতে পারবো না বা আদায় করার সম্ভাবনা নাই, সেটাই হচ্ছে অনাদায়ী পাওনা। এটা আরেকটা নাম হচ্ছে কুরিন, বা আরেকটা নাম আছে অনাদায়ী দেনা, একই কথা। এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব মানে দেনাদার। দেনাদারেরও কিছু নাম আছে, একটু মনে রাখো। দেনাদার কি কি? দেনাদার, প্রাপ্য হিসাব, পুস্তক ঋণ, পাওনা, বিক্রয় খতিয়ানের জের, এগুলো সবই দেনাদারেরই সিনোনিম। 28 তারিখ বলছে বিক্রয়ের জন্য আসবাবপত্র ক্রয়। আমি আসবাবপত্র কিনছি, কিন্তু সেটা বিক্রির জন্য, আমার ব্যবসা সাজায় রাখার জন্য ওরকম কোনো পারপাস আমার না, বিক্রির জন্য। তার মানে আমার আসবাবপত্রের দোকান, তাহলে এটা আমার জন্য একটা পণ্য। এই আসবাবপত্রটা আমার জন্য একটা পণ্য। তার মানে ক্রয় হিসাব ডেবিট, মালিকানা সত্ত্ব মাইনাস, আর নগদ টাকা চলে গেছে, সম্পদ মাইনাস। এটা এমসিকিউতে অনেকবার আসে, সিকিউতেও আসতে পারে।
26 আগুনে বিনষ্ট পণ্য। আগুনে যেহেতু পণ্যটা বিনষ্ট হয়েছে মানে ক্ষতি হয়েছে আমার জন্য, তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আর যেহেতু পণ্য নষ্ট হয়েছে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট, ই মাইনাস ই প্লাস। ঠিক আছে, ই মাইনাস ই প্লাস। ক্যাশ বাক্স থেকে দুটি 500 টাকার নোট চুরি, এটাও কি বিবিধ ক্ষতি? তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ই মাইনাস। আর নগদ নগদ চলে গেছে যেহেতু এখানে, তাহলে এ মাইনাস। 500 500 1000 টাকা। ভিক্ষুককে 1000 টাকা ভিক্ষা প্রদান বা কাস্টমারকে আপ্যায়ন করা হলো, এটা কিন্তু ক্ষতি না, এটা কিন্তু খরচ। তাহলে বিবিধ খরচ বা আপ্যায়ন খরচ হিসাব ডেবিট, ই মাইনাস। আর নগদান হিসাব ক্রেডিট। যদি ভিক্ষুককে বলে তাহলে বিবিধ খরচ লিখবা, আর আপ্যায়ন করলে আপ্যায়ন খরচ লিখবা, ই মাইনাস এ মাইনাস। বিনামূল্যে পণ্য বিতরণে যাবে দেখি বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। কারণ বিনামূল্যে আমরা কোনো কিছু কাউকে দিলে সেটা আমার বিজ্ঞাপনের উদ্দেশ্যে আমি করে থাকি, আর বিজ্ঞাপন আমার জন্য একটা খরচ। আর আমি যেহেতু টাকা দিই নাই, পণ্য দিছি, তার মানে পণ্য হিসাবটা লেখা যায় না, কি লিখতে হবে? ক্রয়। এই জন্য বিজ্ঞাপন ডেবিট, ই মাইনাস, ক্রয় ক্রেডিট ই প্লাস। মানে মালিকানা সত্য হ্রাস, মালিকানা সত্য বৃদ্ধি। মুনাফাবিহীন বিক্রয়, মানে আমি 10 টাকা দিয়ে কিনাই না, 10 টাকা দিয়ে বিক্রি করছি, তাহলে সেক্ষেত্রে আমার যাবে হবে বিক্রয় হিসাব ডেবিট, ই মাইনাস, ক্রয় হিসাব ক্রেডিট ই প্লাস। এটা মুখস্থ করে ফেলবে জাবেদাটা। 31 সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়েছে 10,000 টাকা। সমাপনী মজুদের জাবেদাটা মুখস্থ রাখবা, সমাপনী মজুদ হিসাব ডেবিট, এ প্লাস। ক্রয় হিসাব ক্রেডিট ই প্লাস। মেশিনের সংস্থাপন বা পরিবহনের ব্যয়, মেশিনের সংস্থাপন বা পরিবহন ব্যয় এটা মেশিনের সাথে সংযুক্ত, তাই মেশিন হিসাব ডেবিট, সম্পদ বাড়ছে এ প্লাস। আর নগদান হিসাব ক্রেডিট, এ মাইনাস। বাড়ি ভাড়া 6,000 টাকা, যার 3/2 অংশ মালিক নিজে বসবাস করে, অর্থাৎ মালিক ব্যবসা থেকে কিছুটা সুবিধা নিচ্ছে। ঠিক আছে, মালিক বাড়ি ভাড়া 6,000 টাকা টোটাল বাড়ি ভাড়া, তার 3/2 অংশ মালিক সেখানে বসবাস করে। তার মানে 3 ভাগে 2 ভাগে মালিক কী করতেছে? ব্যবসায় সুবিধা নিতেছে। আর মালিক ব্যবসা থেকে কোনো সুবিধা নিলে সেটাকে বলা হয় উত্তোলন। তাহলে 3/1 অংশ কি? ব্যবসারই খরচ, তার মানে ভাড়া হিসাব ডেবিট। 3/1 অংশ, তার মানে 6 ভাগের বা 6,000 টাকার 3 ভাগ করে তার 1 অংশ কি? ব্যবসা খরচ করতেছে, তাহলে সেটা কী হবে? ভাড়া হিসাব 2,000। আর বাকি যে 3/2 অংশ, ওই 2 অংশ কি? মালিক থাকতেছে, মানে মালিক ইউজ করতেছে, তার মানে সেটাকে টাকাটা কি? মালিক ব্যবসা থেকে খরচ করতেছে, মানে ব্যবসা থেকে সুবিধা নিচ্ছে না, তাহলে সেটাকে বলা হবে উত্তোলন। ব্যবসায় নিজেই খরচ করতেছে, ব্যবসা যেটা খরচ করতেছে সেটা কী হবে? ভাড়া হিসাব 2,000, 3/1 অংশ কি? 2,000 টাকা। আর 3/2 অংশ কত হবে? 4,000 টাকা। তার 3/2 অংশ যেহেতু মালিক থাকতেছে, মালিক তাহলে কী করছে? ব্যবসা থেকে সুবিধা নেওয়ার কারণে উত্তোলন করছে। তাহলে ভাড়া হিসাব ডেবিট 2,000 টাকা, আর উত্তোলন হিসাব ডেবিটও 2,000 টাকা। আর টোটাল নগদ চলে গেছে কত টাকা? 6,000 টাকা। ভাড়া ই মাইনাস, উত্তোলন ই মাইনাস, নগদ 6,000 টাকা এ মাইনাস। আশা করি বুঝছো। পণ্য বিক্রয় 10,000 টাকা, যার 40% নগদে এবং 30% চেকে। টোটাল বিক্রি করছি কত টাকা? 10,000 টাকা। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 লিখে নিলাম। এবার কীভাবে টাকাগুলো আসছে? 40% নগদে মানে 4,000 টাকা নগদ পাইছি এ প্লাস, নগদান হিসাবে প্লাস। 30% চেকে মানে 3,000 টাকা চেকের মধ্যে ব্যাংকে পাইছি। তাহলে বাকি 30% হিসাব এখানে আসে নাই, তাহলে বুঝতে হবে বাকি 30% ধারে হয়েছে। তো আমরা ধারে বিক্রয়ের জন্য প্রাপ্য হিসাব 3,000 টাকা অ্যাড হয়েছে এ প্লাস। আশা করি বুঝছো। 35 নতুন ভবনে রং করার খরচ। একটা বিল্ডিং যখন নতুনভাবে রং করি তখন সেটাই বিল্ডিংয়ের নামেই আসে বা সম্পদের নামেই আসে, তাহলে দালান কোঠা হিসাব ডেবিট, এ প্লাস। নগদান হিসাব ক্রেডিট, এ মাইনাস। 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 11,500 টাকা। আমরা যখন ভ্যাট সহ পণ্য ক্রয় করি তার মানে বুঝতে হবে 11,500 টাকার ভেতরে আমার ভ্যাটের টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে এই 11,500 টাকা কি 100% টাকা? না, এটা কিন্তু 115% টাকা, যেহেতু ভ্যাটের টাকাটার ভিতরে আছে। তাহলে আমি যদি 11,500কে 115 দিয়ে ভাগ করি আর 15 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমি 15% কত সেটা জানতে পারতেছি। অর্থাৎ ভ্যাটের টাকা কত সেটা কিন্তু আমি জেনে গেলাম, 1,500 টাকা। তাহলে যাবে তো হবে ক্রয় হিসাব ডেবিট। মনে রাখবা ক্রয় যেদিকে যাবে ভ্যাট চলতিও সেদিকেই যাবে। ভ্যাট চলতি হিসাব ডেবিট কত টাকা? 1,500 টাকা। তাহলে অরিজিনালি ক্রয় করছি কত টাকা? 10,000 টাকা। কারণ যেহেতু প্রোডাক্টটার দাম 11,500 হয়েছে আর ভ্যাট ছিল 1,500, তার মানে কি অরিজিনাল প্রোডাক্টের দাম ছিল 10,000 আর ভ্যাট ছিল 1,500, এবং নগদ টাকা চলে গেছে কি 11,500। মজার বিষয় হচ্ছে ক্রয় ভ্যাট তোমার জন্য কিন্তু একটা সাময়িক সম্পদ, এই জন্য ক্রয়ের পাশে যে ভ্যাট চলতি হিসাবটা লিখছি, ক্রয়ের পরে এই ভ্যাট চলতি হিসাব কিন্তু তোমার জন্য কী হবে? সম্পদ, এ প্লাস। আর ক্রয় করার কারণে কী হয়েছে? মালিকানা শত হ্রাস হয়েছে, ই মাইনাস। আর নগদ টাকা চলে গেছে 11,500, এ মাইনাস। ভ্যাট চলতি এখানে এ প্লাস কেন দিছি? কারণ ক্রয় ভ্যাট হচ্ছে আমার জন্য সাময়িক সম্পদ, এই জন্য। 37 নম্বরে বলছে 15% ভ্যাট সহ বিক্রয় 11,500 টাকা। যেহেতু আমি ভ্যাট সহ পণ্য বিক্রি করছি, তার মানে 11,500 টাকা হচ্ছে আমার ভ্যাটের টাকাও আছে, বিক্রয়ের টাকাও আছে। তাহলে আমি আলাদা করতে গেলে কী করতে হবে? বুঝে নিতে হবে 11,500 কিন্তু 115% টাকা। 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা ভ্যাটের টাকাটুকু জেনে যাচ্ছি। তার মানে আমি টোটাল টাকা পাইছি কত টাকা? 11,500 নগদান হিসাব ডেবিট কত? 11,500। এখন বিক্রি করছি এক্স্যাক্টলি কয় টাকার প্রোডাক্ট? বিক্রি করছি কিন্তু 10,000 টাকার প্রোডাক্ট। কারণ প্রোডাক্টের দাম ছিল 10,000 টাকা, এটার সাথে ভ্যাট যুক্ত হয়েছে কত টাকা? 1,500 টাকা। তাহলে বিক্রয় হিসাব কিন্তু 10,000 টাকা ই প্লাস, আর ভ্যাট চলতি হিসাব হবে এল প্লাস। এল প্লাস কেন? কারণ বিক্রয় ভ্যাট আমার জন্য কি দায়? কথা এটা আমার সরকারকে পৌঁছে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত দিচ্ছি ততক্ষণ পর্যন্ত বিক্রয় ভ্যাট আমার জন্য দায়। এটা কিন্তু এমসিকিউ আসে, ক্রয় ভ্যাট সম্পদ, বিক্রয় ভ্যাট দায়। পণ্য বিক্রয় 10,000 টাকা, ভ্যাট 15%। এখানে কিন্তু ক্লিয়ারলি কথাটা বোঝা যাচ্ছে, এখানে কিন্তু বলেনি যে ভ্যাট সহ, এখানে কিন্তু জাস্ট বলছে পণ্য বিক্রয় 10,000 টাকা, ভ্যাট 15%। ওকে, তাইলে নগদান হিসাব ডেবিট কত হবে? 11,500। এই 10,000 টাকার 15% করবা যাচ্ছে, তাইলে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে নগদান হিসাব ডেবিট 11,500, বিক্রি করছি কত টাকার প্রোডাক্ট? 10,000 টাকা, আর ভ্যাট পরে যুক্ত হয়েছে 10,000-এর 15%, 1,500। আশা করি বুঝতে পারছো ভ্যাট চলতে কেটে রয়েছে তখন। আবার যদি বলে ভ্যাট ধার্যকৃত পণ্য ফেরত পাওয়া গেল, মানে ভ্যাট ধার্যকৃত পণ্য কি কইছে? তুমি ফেরত পাইছো। ফেরত পাওয়া মানে কি? বিক্রয় ফেরত। তুমি যেহেতু ফেরত পাইছো, তুমি বিক্রয় ফেরত হয়েছে, বিক্রয় ফেরত হিসাব ডেবিট। ভ্যাট চলতি হিসাব তাহলে কী হবে? ডেবিট হয়ে যাবে। আর প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে যাবে। মনে রাখবা ক্রয় যদি ডেবিটে হয় ভ্যাট চলতিও ডেবিটে হবে, ক্রয় ফেরত ক্রেডিট হলে ভ্যাট চলতিও ক্রেডিট হবে, বিক্রয় ক্রেডিট হলে বিক্রয় ভ্যাটও কী হবে? ক্রেডিটই হবে। বিক্রয় ফেরত যদি ডেবিটে হয় তাহলে বিক্রয় ভ্যাট বা ভ্যাট চলতিটাও কী হবে? ডেবিটেই হবে।
তাহলে বিক্রয় ফেরত কত 39 নম্বরে 1000 টাকা, ভ্যাট চলতি হিসাব কত হয়েছে 150 টাকা, টোটাল প্রাপ্য হিসাব হবে 1150 টাকা। আশা করি বুঝতে পারছো। 40 নম্বরে বলছে ভ্যাট ধার্যকৃত পণ্য ফেরত প্রদান। আশা করি এটা তোমরা পারবা, বুঝতে পারছো। 41 নম্বরে বলছে ভ্যাট সহ আসবাবপত্র ক্রয়। তাহলে ভ্যাট সহ যেহেতু আমি আসবাবপত্র ক্রয় করছি, তার মানে কি অবশ্যই আসবাবপত্রের ভিতরে ভ্যাটের টাকা অন্তর্ভুক্ত আছে। কিন্তু মনে রাখবা, স্থায়ী সম্পদের ক্ষেত্রে আলাদা করে ভ্যাটের টাকার বের করার কোনো প্রয়োজন হয় না, কজ এই আসবাবপত্র ক্রয় করছে কে চূড়ান্ত ভোক্তা। ভোক্তা কিন্তু আলাদা করে ভ্যাটের টাকা এখানে দিবে না, কজ এই দায়িত্ব হচ্ছে বিক্রেতার। সে কিন্তু অলরেডি ভ্যাটের টাকা অন্তর্ভুক্ত কইরাই এই আসবাবপত্রের দাম 23,000 নির্ধারণ করছে। তাই আমাকে আলাদা করে এখানে ভ্যাটের জন্য ভ্যাট চলতি হিসাব আনার কোনো প্রয়োজন নাই। এটা খুব গুরুত্বপূর্ণ। ভ্যাট সহ আসবাবপত্র করে লিখলেও যাবে হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকা ওই 23,000ই থাকবে। তাহলে আসবাবপত্র এ প্লাস, নগদ এ মাইনাস। যন্ত্রপাতি ক্রয় 1 লাখ টাকা, ভ্যাট 15% ধার্য করতে হবে। তাও কিন্তু ওই যা তাই, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, জাস্ট ভ্যাটের টাকাটা এটার মধ্যে কী করে দিব আমরা ইনক্লুড করে দেবো। যন্ত্রপাতি কে ব্যবহার করবে চূড়ান্ত ভোক্তা, এর জন্য 15% ভ্যাটটার মধ্যে জাস্ট ইনক্লুড করছি, কিন্তু কোনো ভ্যাট চলতি হিসাব আনার এখানে প্রয়োজন হয় নাই। 43 সরকারি কোষাগারে ভ্যাট জমা। আমার অ্যাজ এ বিক্রেতা হিসাবে সরকারি কোষাগারে ভ্যাটের টাকাটা জমা দেওয়াটা অবশ্যই জরুরি। তো যেহেতু সরকারি কোষাগারে আমি আমার ভ্যাটের টাকাটা জমা দিব, তার মানে আমি সরকারের কাছে এতক্ষণ কী ছিলাম, দায়বদ্ধ ছিলাম। সেই দায়টা যদি এখন পরিশোধ করতে চাই, তাহলে কী হবে, ভ্যাট চলতি হিসাবটা ডেবিট হবে। তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট হওয়ার কারণে কী হয়েছে, দায় কমে গেছে এল মাইনাস, আর নগদ টাকা যেহেতু চলে গেছে তাহলে এ মাইনাস। আশা করি বুঝতে পারছো। মণিহারি ক্রয় 5,000 টাকা, মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মণিহারি কী কী, কাগজ কলম কালি, এগুলোকে মণিহারি বলা হয়। ম্যানেজারকে বিক্রয়ের উপর 5% কমিশন প্রদান, বিক্রয় 1 লাখ টাকা। তার মানে বিক্রয়ের উপরে সে কমিশন পাবে, এখনও তো তাকে আমি কমিশনটা দেই নাই, তাহলে ম্যানেজারের কাছে আমি এখনো দায়বদ্ধ। তাহলে কমিশন হিসাব ডেবিট ই মাইনাস, আর প্রদেয় কমিশন হিসাব ক্রেডিট দিতে হবে তাকে আমার এল প্লাস, মানে দায় আছে 5,000 টাকা। আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আসে। এরপরে বলছে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত। বিক্রয় ফেরত মানে কি, আমি ধারে বিক্রি করছিলাম, সেটা আমি আবার ফেরত পাইছি। ধারে বিক্রয় যাবে দেখি প্রাপ্য ডেবিট, বিক্রয় ক্রেডিট, এটাকে উল্টাই দাও, বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য ক্রেডিট, এটাই অ্যান্সার। ক্রয় ফেরত, আগে ধারে ক্রয় চিন্তা করবা। ক্রয় ফেরত কোনটা হয়, অবশ্যই ধারে ক্রয় করলে সেটা যদি আমি ফেরত আবার পাঠাই, তাহলে এটা হবে ক্রয় ফেরত। ক্রয় ফেরত এক নাম, বই ফেরত, বিক্রয় ফেরত এক নাম, আন্তঃফেরত। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রামিলের জন্য। তো বই ফেরত যেহেতু হয়েছে, তার মানে কি ধারে ক্রয় যাবে যদি ক্রয় আর পাওনাদার হয়, তাহলে বই ফেরত কী হবে, পাওনাদার আর ক্রয় ফেরত। আশা করি বুঝছো। 48 অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। আমি উত্তোলন করছি কেন, অফিসের প্রয়োজনে। অফিসের প্রয়োজনে যদি উত্তোলন করি, সেটা আমরা অবশ্যই নগদ টাকা আমি ব্যাংকে থেকে উঠে নিয়ে আসছি। তাহলে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আর নগদ টাকা আসছে, ব্যাংকের থেকে টাকা চলে গেছে। 49 বলছে রবিনকে পরিশোধ। কাকে পরিশোধ করছি, রবিনকে পরিশোধ করছি। রবিনকে পরিশোধ করার কারণে কী হয়েছে, আমার টাকা চলে গেছে। এবং রবিনকে যেহেতু পরিশোধ করছি, রবিন আমার কে পাওনাদার। তাহলে পাওনাদারকে আমি বুঝছি, যেহেতু একজনকে আমি টাকাটা পরিশোধ করছি, অবশ্যই পাওনাদার ছাড়া কাউকে পরিশোধ করার কথা না। তাহলে পাওনাদার বাড়লে ক্রেডিট, পাওনাদার কমলে ডেবিট, মানে দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট, এল মাইনাস, আর নগদ টাকা চলে গেছে এ মাইনাস। রবিনের থেকে পাওয়া গেল। রবিন আমাকে কেন টাকা দিচ্ছে, অবশ্যই রবিন আমার দেনাদার। তাহলে যেহেতু রবিনের কাছ থেকে আমি টাকা পাইছি, নগদ টাকা বাড়ছে, আর আমার দেনাদার কমে গেছে এ মাইনাস। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ব্যাংক থেকে আমি ঋণ নিলে টাকাটা আমার ব্যাংকে দিবে, ব্যাংক বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট, আর ব্যাংক ঋণের জন্য দায় বাড়ছে এল প্লাস। প্রদত্ত ঋণের সুদ, মানে বুঝতে হবে আমি কাউকে ঋণ দিয়েছিলাম, তার বিনিময়ে সে আমাকে সুদ দিচ্ছে, তার এটা আমার জন্য আয়। তাহলে নগদান হিসাব ডেবিট, প্রদত্ত ঋণের সুদ হিসাব ক্রেডিট। প্রাপ্ত ঋণের সুদ, অথবা যদি প্রশ্নে উল্লেখ থাকে শুধু ঋণের সুদ, তাহলে আমাকে বুঝতে হবে এটা আমার জন্য একটা ব্যয়। তাহলে প্রাপ্ত ঋণের সুদ হিসাব ডেবিট ই মাইনাস ব্যয়, আর নগদ টাকা যেহেতু চলে যাবে আমার থেকে, নগদান হিসাব ক্রেডিট এ মাইনাস। 52 আর 53 আরেকবার পিছনে টাইনা তোমরা দেখবা। 54 নগদ উত্তোলন 10,000 টাকা। আচ্ছা, নগদ টাকা উত্তোলন করছো, তাহলে কী হবে, উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আয়করের চিঠি পাওয়া গেল বা আয়কর ধার্য হলো। তুমি কি এখন আয়করের টাকা দিছো, দেও নাই, তার মানে তুমি দায়বদ্ধ আছো। এই জন্য আয়কর হিসাব ডেবিট ই মাইনাস, আর প্রদেয় আয়কর হিসাব ক্রেডিট এল প্লাস। প্রদেয় কেন ইউজ করছো, যেহেতু তুমি এটা দিতে হবে, তাই তুমি দায়বদ্ধ। ম্যানেজারের কমিশন পূর্ববর্তী মুনাফার 10% কমিশন পাবে। এখানে একটু খেয়াল করে দেখবে, এখানে বলছে পূর্ববর্তী, আর পরেরটা খেয়াল করে ম্যানেজারের কমিশন চার্জ পরবর্তী। একটাই বলছে পূর্ববর্তী, আর একটাই বলছে পরবর্তী। দিস ইজ দ্য ফ্যাক্ট। পাশে ব্র্যাকেটে কিন্তু বলে দিচ্ছে মুনাফা, একটাতে 50,000 বলছে, একটাতে 30,000 বলছে। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, যখন পূর্ববর্তী বলবে তখন জাস্ট শর্টকাট টেকনিক, মুনাফা যেটা দেওয়া থাকবে সেটা 10% করে দিবা, মানে পার্সেন্টেজ যেটা থাকবে ওইটাই আনসার। কমিশন ডেবিট, প্রদেয় কমিশন ক্রেডিট, কারণ কমিশনটা তো ম্যানেজারকে এখনও দেওয়া নাই। কিন্তু চার্জ করার পূর্ববর্তী বলার কারণে আমরা জাস্ট যে টাকাটা দেওয়া আছে পার্সেন্টেজ করে দিচ্ছি, বাস শেষ। ওকে। আর যদি পরবর্তী বলে, পরের অঙ্কটা দেখো 57 নাম্বার, পরের এন্ট্রিটা বলছে যে পরবর্তী। পরবর্তী বলার কারণে কী করছি আমরা, যে টাকাটা তোমার মুনাফা সেটা ইন্টু 10 ডিভাইডেড বাই 110। ঠিক আছে, তোমরা এই টেকনিকটা একটু মনে রাখবা। পূর্ববর্তী বললে জাস্ট পার্সেন্টেজ করে দেবে, পরবর্তী বললে 100% কল্পনা করবা, 100 সাথে 10 যোগ করলে কত হয় 110। তাহলে 30,000 টাকাকে 110 দিয়ে ভাগ করবা, আর 10 দিয়ে গুণ করবা। যদি 8% বলতো তাহলে 108 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ। 7% বললে 107 দিয়ে ভাগ, 7 দিয়ে গুণ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে কমিশনটা বের হয়ে যাবে। আর কমিশন ডেবিট, প্রদেয় কমিশন ক্রেডিট। আশা করি ক্লিয়ার।
58 ধারে আসবাবপত্র ক্রয় 50,000 টাকা, সংস্থাপন ব্যয় 5,000 টাকা, পরিবহন হচ্ছে 5,000 টাকা। তাহলে ধারে আসবাবপত্র ক্রয় করলে কি হয়? ধারে আসবাবপত্র ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, পাওনাদার বা প্রতি হিসাব ক্রেডিট। সম্পদ বাড়ছে, দায় বাড়ছে। ব্যাংক জমাতিরিক্তের সুদ প্রদান। ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি বা ওভারড্রাফট, একই কথা। অর্থাৎ তুমি ব্যাংক থেকে লোন নিছো, তোমার যে টাকাটা জমা আছে, তার থেকে বেশি টাকা তুমি ব্যাংকের থেকে উঠাইছো, তার মানে এটা তোমার জন্য কি এক ধরনের দায়। তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদটা কী হবে? ব্যয় হবে, যেহেতু তোমাকে সুদ দিতে হবে। তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব ডেবিট ই মাইনাস, আর টাকাটা ব্যাংক থেকে কেটে নেবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট ই মাইনাস। 60 নম্বরে বলছে অনাদায়ী পাওনা আদায় হলো 10,000 টাকা। কার কাছ থেকে আদায় করছো? দেনাদারের কাছ থেকে। তাহলে নগদান হিসাব ডেবিট এ প্লাস, আর প্রাপ্য হিসাব ক্রেডিট এ মাইনাস। আশা করি বুঝতে পারছো। দুইটার যে কোনো একটা দিলে তুমি নাম্বার পাবো, সমস্যা নাই। আচ্ছা, এবার আর কয়েকটা আমি একটু বলি, একটু খেয়াল করো। প্রশ্ন যদি থাকে প্রদত্ত বার্তা 10,000 টাকা, তো প্রদত্ত বার্তা মানে কি? প্রদত্ত বার্তা তুমি কাকে দিছো? দেনাদারকে দিছিলা, দেনাদারকে ছাড় দিছিলা। তাহলে জাবেদাটা হবে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট ই মাইনাস, দেনাদার হিসাব ক্রেডিট এ মাইনাস। ঠিক আছে, খেয়াল রেখো। আর যদি প্রাপ্ত বার্তার জাবেদা চায়, তাহলে কি হবে? প্রাপ্ত বার্তাটা কাকে দিচ্ছ তুমি? মানে ছাড় তুমি পাইছো, এবার তুমি কিন্তু এবার ছাড় দেও নাই, তুমি এবার ছাড় পাইছো কার কাছ থেকে? পাওনাদারের কাছ থেকে। তাহলে এই জাবেদাটা কি হবে? প্রাপ্ত বার্তা যেহেতু আয় হয়েছে ক্রেডিট, আর পাওনাদার হিসাব কি হবে? ডেবিট। আশা করি মাথায় থাকবে দুটো এন্ট্রি।